দেখুন, ধর্মতলাকে কলকাতার সেন্টার বলা যেতে পারে। সেন্টার অফ কলকাতা হচ্ছে আমাদের ধর্মতলা। আপনি যদি রাত্রি 11টা, 12টা, 1টা, 2টোর সময় যান, দেখবেন ধর্মতলা চত্বর মোটামুটি ভালোই ট্রাফিক। আর যদি দুপুরবেলা যান বা সকালের দিকে যান, তাহলে তো কোনো কথাই নেই। এদিক ওদিক চতুর্দিক থেকে শুধু গাড়ি আসছে, মানুষজন যাতায়াত করছে, মানে ম্যাসিভ ট্রাফিক যাকে বলে। তা বলে কি ধর্মতলা কখনো ফ্রি থাকে না? হ্যাঁ, ফ্রি ছিল। কোভিড-19 যখন ছিল তখন ফ্রি ছিল, বা 140 নম্বর ধারা যখন জারি হয়, যেটা এখন 163 হয়েছে, তখন ফ্রি থাকে ধর্মতলা। অথবা আপনি যদি 70-এর দশকে ফিরে যান, যখন উত্তপ্ত কলকাতা, চারিদিকে বোম পড়ছে, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কলকাতা শহরের অলিতে গলিতে যুবক যুবতীদের লাশ মিলছে, গুলিবিদ্ধ দেহ মিলছে, সেই সময় ধর্মতলা চত্বর একটু আধটু ফাঁকা ছিল। এই কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা বা সময়টা বাদ দিলে কিন্তু ধর্মতলা চত্বর ফাঁকা পাওয়াটা দুষ্কর। এমতো অবস্থা, ধর্মতলা চত্বরে যদি যান আপনারা, যারা এসপ্ল্যানেডে গেছেন, ধর্মতলা গেছেন, তারা জানেন যে ট্রাফিকের প্রচুর প্রেশার থাকে। পাশাপাশি বেশ কিছু দিন ধরে আরও একটা প্রেশার ছিল ওয়াইল্ড লাইন, যেটা ছিল সেই ওয়াইল্ড লাইনের দিকে, সেটা হচ্ছে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের যে মঞ্চ, সেই মঞ্চের একটা বিপুল জনপ্লাবন, তার যে একটা প্রেশার, সেটাও ছিল। আপনারা জানেন সবাই যে অভয়ার বিচারের দাবিতে জুনিয়র ডাক্তাররা যে অনশন শুরু করেছিলেন, বা তার আগে তারা যে প্রতিবাদ শুরু করেছিলেন, বিভিন্ন ধরুন নবান্ন অভিযান, ছাত্র সমাবেশের ডাকে, তাদের ডাকে যে লালবাজার অভিযান হয়েছিল, এক্ষেত্রে তারা সিপির পদত্যাগ চেয়েছিলেন, বিভিন্ন তাদের যে কর্মসূচি ছিল সেখানে তারা যেমন পা মিলিয়েছেন, পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষ পা মিলিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দল এগিয়ে এসছেন, সাধারণ মানুষ, সিনিয়র ডাক্তার, সবাইকে তারা পাশে পেয়েছেন। তাদের একের পর এক যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে আমরা মোটামুটি সবাই তাদের সাথে সহমত ছিলাম এবং তাদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার চেষ্টা করেছি। তারপর তারা আমার অনুসরণ শুরু করলেন যে 10 দফা দাবি, সেই 10 দফা দাবি পূরণের আশায়। এবং আমরা জানি যে সেই সময়টা কিন্তু একটা জনপ্লাবন তৈরি হয়েছিল ধর্মতলা চত্বরে। বিশেষ করে যারা ওই পথ দিয়ে নিয়মিত যাতায়াত করেন বা এসপ্ল্যানেড মার্কেটে আসেন, তারা দেখেছেন কি বিপুল পরিমাণ মানুষ জুনিয়র ডাক্তারদের সাথে ছিলেন। ওই জায়গাটা সবসময় ভিড় থাকতো, ক্যামেরা, মাইক থেকে শুরু করে ক্রাউড গ্যাদারিং, সেটাকে হ্যান্ডেল করা, বড় বড় গাড়ি, পুলিশের গাড়ি থেকে শুরু করে সব কিছু একটা জমজমাট ছিল, একটা বিরাট একটা বিপ্লব ভাবটা ছিল। কিন্তু আপনারা জানেন, মুখ্যমন্ত্রীর সাথে বৈঠকের পর এবং নির্যাতিতা বাবার বাবা মা বলেছিলেন জুনিয়র ডাক্তারদের যে আমি এক সন্তানকে হারিয়েছি, আর কোনো সন্তানকে হারাতে চাই না, তোমরা এইভাবে অনশন করো না, তোমরা অন্য কোনো পথে আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাও। এবং সেই কথাটা মাথায় রেখেই কিন্তু জুনিয়র ডাক্তাররা তাদের যে আমরণ অনশন, সেই অনশনটা তুলে নিয়েছেন। তবে তারা দাবি করছেন যে আন্দোলন তারা থামাচ্ছেন না, আন্দোলনের নতুন কর্মসূচি যুক্ত হবে, কিন্তু অনশনটা তারা তুলে দিচ্ছেন। এবারে এই অনশন তুলে দেওয়ার পর ধর্মতলা চত্বরটা ঠিক কী কন্ডিশন, সেটা আমি একবার দেখাই। দেখুন, এই হচ্ছে জায়গাটা যেখানে ছিল হচ্ছে অনশন মঞ্চ, অর্থাৎ আমরণ অনশনের যে ডাক দেওয়া হয়েছিল জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে। তারা এখানে যে আমরণ অনশন করছিলেন, এইখানে মঞ্চ বাঁধা ছিল, হাজার হাজার মানুষের সমাগম ঘটতো, লাইট ক্যামেরা নিয়ে সব সময় প্রস্তুত থাকতো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মেইন স্ট্রিম মিডিয়ার প্রতিনিধিরা। তারপর তো ক্রাউড গ্যাদারিং ছিল, ক্রাউড গ্যাদারিংয়ের ফলে প্রচুর মানুষ ছিল, ফলে ট্রাফিকের একটা বিরাট অংশ দিকটা ফোকাস ছিল। জুনিয়র ডাক্তার এবং তাদের যে ভলেন্টিয়াররা ছিলেন, তারা প্রতিনিয়ত রীতিমতো হিমশিম খাচ্ছিলেন, এত মানুষ আসছিলেন। আসলে মানুষ বুঝে গেছিল যে কোথায় সত্যি কোথায় মিথ্যে, কী হয়েছে না হয়েছে। ফলে জুনিয়র ডাক্তারদের এই যে আমরণ অনশন, তারা যে প্রথম থেকে লড়াইটা করছিলেন, সেই লড়াইতে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, তাদেরকে পাশে থাকার জন্য কিন্তু তারা বারবার ফিরে ফিরে আসতেন। এবং আমরা দেখেছি অনেকে কিন্তু প্রতীকী অনশন শুরু করে দিয়েছিলেন। এবং এই যে অনশন, এই অনশনটা কিন্তু শুধু কলকাতা বা ধর্মতলা চত্বরে বাধা ছিল না, থমকে ছিল না, এটা কিন্তু পেরিয়ে গেছিল রাজ্যের বিভিন্ন জায়গায়। আমরা দেখেছি বিভিন্ন মেডিকেল কলেজে, বিভিন্ন জায়গায় কিন্তু এই অনশনটা চলছিল। আসলে এই যে ধর্মতলা চত্বরের এই জায়গাটা, ওয়াইল্ড লাইন যেটাকে আমরা বলি, এই জায়গাটা আপনি যদি এক সপ্তাহ আগেও দেখেন না, কীরকম ছিল। আমি একটা ভিডিও দেখাই, কারণ আমি এখানে বহুবার এসেছি, বহু ভিডিও আমি এখান থেকে দিয়েছি। আমাদের যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে যোগদান করেছি। কোনো দরকার থাকলে এখানে এসে ঘুরে গেছি, দরকার না থাকলেও এখানে এসে ঘুরে গেছি। আমাদের চ্যানেলে এই নিয়ে প্রচুর ভিডিও আছে, আমি একটু দেখাই কন্ট্রাস্টটা। আপনারা
দেখতে পাচ্ছেন শুধু কালো কালো মাথা দেখা যাচ্ছে, এত মানুষের ভিড়। শুধুমাত্র একটা অরাজনৈতিক মঞ্চে, একটা অরাজনৈতিক মিছিলে এত মানুষের ভিড় এই মুহূর্তে কিন্তু আমি এর আগে কখনো দেখিনি। বলা যেতে পারে ভারতবর্ষের ইতিহাসে অরাজনৈতিক মিছিলে এই প্রথম এত মানুষ এসে যোগদান করেছেন। দেখছেন, এইটা হচ্ছে লাস্ট যখন দ্রোহের কার্নিভাল হলো। দ্রোহের কার্নিভালে কিন্তু এই চিত্রগুলো ধরা পড়েছিল। আমি দ্রোহের কার্নিভালে যখন যুক্ত হয়েছিলাম তখন আমি এই ক্লিপগুলো তুলেছিলাম। আর দ্রোহের কার্নিভালের ভিডিও যারা দেখোনি তারা চ্যানেলে পেয়ে যাবে, দেখে নিতে পারো। তো এই ছিল হচ্ছে ধর্মতলা যখন অনশন চলছিল বা আমরণ অনশন চলছিল। আর বর্তমানে কি পরিস্থিতি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, এরপর আমি একটা ক্লিপ যুক্ত করছি। এই ক্লিপটা আমি ফেসবুকে স্বস্তিকাদির ওয়াল থেকে পেয়েছি। খুব সম্ভবত এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরামের তরফ থেকেও এটাকে শেয়ার করা হয়েছিল। এটা শুভদীপ দে বলে একজন ফেসবুকে এটা শেয়ার করেছেন বা তিনি এটা ক্রিয়েট করেছেন। তো এটা আমার খুব ভালো লেগেছে, আমি এই জন্য এটা শেয়ার করতে চাইছি। তবে এখানে গানটা অন্য দেওয়া ছিল, আমি গানটা একটু চেঞ্জ করে দিয়েছি, কারণ গানটা দিলে কপিরাইট চলে আসবে। তো সেই জন্য আমি জাস্ট গানটা চেঞ্জ করে ক্লিপটা রেখে সেম রেখে। অনশন তো উঠে গেল, আন্দোলন আশা করছি জারি থাকবে। ধর্মতলা চেনা ছন্দে ফিরেছে, এটা যেমন একটা খুব ভালো কথা। পাশাপাশি আপনি অভয়ার বাবা মার কথা ভাবুন, তারা কি কখনো চেনা ছন্দে ফিরতে পারবে? হ্যাঁ, আপনারা বলতে পারেন যে হ্যাঁ সিবিআই তদন্ত করছে, হাইকোর্টে কেস চলছে, নিশ্চয়ই একটা না কিছু আউটকাম আসবে। দেখুন, আউটকাম যাই আসুক সেটা হয়তো অভয়ার বাবা মাকে একটা টেম্পোরারি মেন্টাল স্যাটিসফ্যাকশান দেবে, কিন্তু তারা কিন্তু তাদের সন্তানকে ফিরে পাবেন না। দেখুন, আমাদের রাজ্যে একের পর এক বিক্ষিপ্ত ঘটনা ঘটে যাচ্ছে, যেগুলো কমপ্লিটলি আনএক্সপেক্টেড।
এবং পাশাপাশি এই যে ধর্ষণ এবং হত্যা এত বেড়ে গেছে, আমার মনে হয় একটা কঠিন আইন না এলে না খুব সমস্যা। কারণ যারা ধর্ষক, যারা এই সমস্ত কাজকর্মগুলো করছে, তাদের মধ্যে না কোথাও একটা একটা ভয়ের যে ব্যাপার সেটা নেই। তাদের মধ্যে এটা ঢুকে গেছে, ও কিছু হবে না, আমি এটা করতেই পারি। সবসময় তো এটা হয় না যে তারা ড্রিঙ্ক করেছিল বা তাদের মেন্টাল প্রবলেম আছে, না, এটা সেটা হয় না। সাইকোলজি দিক থেকে দেখতে গেলে এটা সবসময় কাজ করে না। যারা করে অনেকে ঠান্ডা মাথায় করে। আপনি ভাবুন না, বিভিন্ন যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কি ঠান্ডা মাথার কাজ না? কাউকে ধর্ষণ করে হত্যা করা, এটার জন্য কি কোনো মেন্টাল পেশেন্ট হতে হয়? হয় না। এগুলো আমার মনে হয় একটা নির্দিষ্ট একটা কোনো কঠিন আইনের খুব প্রয়োজন। আর অভয়ার বিচারের দাবিতে তো আমরা সবাই লড়ছি, আমরা পাশে আছি। আগামী দিনে জুনিয়র ডাক্তারদের কী কর্মসূচি আছে সেদিকে আমরা তাকিয়ে থাকবো। আর অভয়ের ন্যায় বিচারটা যাতে পিছিয়ে না যায়, এটা আমার খুব ব্যক্তিগতভাবে আমার খুব অনুরোধ রইল সকলের কাছে যারা এই লড়াইতে রয়েছেন। কারণ আমি দেখতে পাচ্ছি যে 10 দফা বিচারের দাবি, সেই বিচারের দাবি তো এগোচ্ছে, কিন্তু অভয়ের ন্যায় বিচার যেটা হাইকোর্টে এত গ্যাপ পড়ে যাচ্ছে, বাবা মা সন্তুষ্ট হতে পারছেন না, তবুও ভরসা রাখছেন। আমিও আশা রাখছি যে বিষয়টা যাতে ঠিকমতো মিটমাট হয় এবং অভয়ের যে বিচার, সেই বিচারটা যেন সঠিক হয় এবং যে তদন্ত যেন সঠিক পথে এগোয়। তো এই ছিল আমার আজকের প্রতিবেদন। পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে ফিরে আসবো। যারা প্রথমবার, তাদের সাবস্ক্রাইবটা করে রাখতে বলবো, কারণ বিভিন্ন ধরনের কলকাতায় ঘিরে যে সমস্ত ঐতিহ্য, কালচার বা যে প্রেক্ষাপট রয়েছে বা নিত্য নৈমিত্তিক যে ঘটনা রোজ যেটা চলছে, প্রেজেন্ট ডে সিচুয়েশনস, বিভিন্ন কিছু নিয়ে আমাদের কনসেপ্ট থাকে এবং সেই কনসেপ্টের উপর বেস করে আমরা ভিডিও রিপ্রেজেন্ট করে থাকি। সামনে কালী পুজো আসছে, তার উপর আবার দানা আসছে, মানে একদম জমজমাট ব্যাপার এই মুহূর্তে গোটা কলকাতা জুড়ে, বাংলা জুড়ে। ফিরে আসছি পরের ভিডিওতে।